আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে শেখ হাসিনার জন্য হার্ড লাইনে ভারত। তারিক জিয়ার সামনে মাত্র 2টা পথ খোলা। চারদিক থেকে ফেঁসে যাচ্ছে বিএনপি সরকার। রাজপথে নেমে পড়েছে আওয়ামী লীগ। সংসদে নেই তেলের সংকট, বাইরে মানুষের হাহাকার, বললেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল ও বহুস্তরীয় রূপ নিচ্ছে। একদিকে ক্ষমতাসীন সরকারকে ঘিরে বিভিন্নমুখী চাপ, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তির কৌশলগত অবস্থান, সব মিলিয়ে দেশের রাজনীতি এক অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা, তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আঞ্চলিক শক্তি ভারত, এই কয়েকটি পক্ষকে কেন্দ্র করেই মূল সমীকরণ গড়ে উঠছে। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, তারেক রহমানের সামনে কী পথ খোলা রয়েছে। এখানে মূলত দুটি সম্ভাবনার কথা উঠে আসে। প্রথমত, আওয়ামী লীগের সঙ্গে কোনো না কোনো সমঝোতায় পৌঁছে তাদেরকে পুনরায় সক্রিয় রাজনীতি করার সুযোগ দেওয়া। দ্বিতীয়ত, সেই পথ এড়িয়ে কঠোর অবস্থানে থাকা, যার ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ ক্রমশ বৃদ্ধি পেতে পারে। প্রথম পথটি বাস্তববাদী হলেও রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর, কারণ আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর বর্তমানে যদি কোনো কারণে রাজনৈতিকভাবে কোনো ধাসা হয়ে থাকে, তাহলে তাদের পুনরায় সক্রিয় হতে দেওয়া মানে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে আবার মাঠে ফিরিয়ে আনা। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে একটি বড় রাজনৈতিক দলকে পুরোপুরি বাইরে রেখে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখা কঠিন। এই বাস্তবতা থেকেই সমঝোতার ধারণাটি সামনে আসছে। অন্যদিকে দ্বিতীয় পথটি, অর্থাৎ সমঝোতা না করে কঠোর অবস্থানে থাকা, স্বল্পমেয়াদে শক্তিশালী অবস্থান হিসেবে মনে হতে পারে, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে বহুমাত্রিক ঝুঁকি। আপনার বক্তব্য অনুযায়ী এই অবস্থানে গেলে সরকারকে 4 দিক থেকে চাপের মুখে পড়তে হতে পারে। এই চাপ কেবল অভ্যন্তরীণ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক কূটনীতিতেও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে ভারতের ভূমিকা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। আপনার বিশ্লেষণে বলা হয়েছে যে ভারত থেকে কূটনৈতিক চাপ তৈরি হচ্ছে এবং একটি বার্তা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতিকে পুনরায় সচল করার সুযোগ দিতে হবে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের প্রভাব দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক বহুস্তরীয়, রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাজনিত। ফলে এই ধরনের কোনো সংকেত বা অবস্থান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে, এটা অস্বাভাবিক নয়। এছাড়া রাজপথের পরিস্থিতিও একটি বড় ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে। আওয়ামী লীগের মিছিল, বিশেষ করে ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয়তা, এই বিষয়গুলো ইঙ্গিত দেয় যে দলটি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় নেই, বরং তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। এই ধরনের পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আওয়ামী লীগের অভ্যন্তরীণ কাঠামো ও নেতৃত্ব নিয়ে আলোচনা। শিরিন শারমিন চৌধুরী এবং গোলাম মাওলা রনির মতো ব্যক্তিদের নেতৃত্বে নতুন কোনো কাঠামো বা পুনর্গঠনের আলোচনা এটি ইঙ্গিত দেয় যে দলের ভেতরেও পরিবর্তনের চিন্তা থাকতে পারে। তবে আপনার বক্তব্য অনুযায়ী যদি শীর্ষ নেতৃত্বের সম্মতি ছাড়া এমন কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেটি দলীয় বিভক্তির ঝুঁকি তৈরি করতে পারে। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, আওয়ামী লীগ কি ভাঙনের দিকে যাচ্ছে নাকি পুনর্গঠনের পথে হাঁটছে? এই প্রশ্নের সরাসরি উত্তর এখনই দেওয়া কঠিন। তবে রাজনৈতিক ইতিহাস বলে, বড় দলগুলো সংকটের সময় কখনো বিভক্ত হয়, আবার কখনো নতুন রূপে সংগঠিত হয়। তারেক রহমানের অবস্থান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যদি সমঝোতার পথে এগিয়ে যান, তাহলে তার স্বল্প মেয়াদে উত্তেজনা কমাতে পারে এবং একটি রাজনৈতিক ভারসাম্য তৈরি করতে সাহায্য করতে পারে। কিন্তু যদি তিনি সেই পথে না যান, তাহলে আপনার বিশ্লেষণ অনুযায়ী চাপ ক্রমেই বাড়তে পারে, যা একসময় তাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে।
যে বিষয়টি উল্লেখ হয়েছে, ক্ষমতা হারানোর আগে দেশ ছাড়ার সম্ভাবনা, এটি একটি চরম পরিস্থিতির ইঙ্গিত দেয়। যদিও এটি একটি সম্ভাব্য পরিণতি হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে বাস্তবতা নির্ভর করবে অনেকগুলো ভেরিয়েবলের ওপর: রাজনৈতিক কৌশল, জনসমর্থন, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্রযন্ত্রের অবস্থান। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতি একটি ক্রান্তিকাল। এখানে প্রতিটি সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। সমঝোতা, প্রতিরোধ বা পুনর্গঠন, যে পথই বেছে নেওয়া হোক না কেন, সেটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জ্বালানি সংকট, যা নিয়ে সংসদে বিরোধী দলের তীব্র সমালোচনা নতুন করে বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। ড শফিকুর রহমান তার বক্তব্যে সরাসরি অভিযোগ করেছেন যে সরকারের দেওয়া তথ্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে গুরুতর অমিল রয়েছে। তার ভাষায়, সংসদের ভেতরে জ্বালানি পরিস্থিতিকে স্বাভাবিক বলে তুলে ধরা হলেও সাধারণ মানুষের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। সোমবার জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে একটি মুলতবি প্রস্তাব উত্থাপনের সময় তিনি এই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শফিকুর রহমান তার বক্তব্যের শুরুতেই বলেন, দেশের জনগণ আশা করেছিল যে এত গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে সংসদে খোলামেলা ও বিস্তারিত আলোচনা হবে, কারণ জ্বালানি সংকট এখন শুধু একটি খাতের সমস্যা নয়, বরং এটি দেশের সামগ্রিক অর্থনীতি, শিল্প উৎপাদন, পরিবহন ব্যবস্থা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি হতাশা প্রকাশ করে বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সুযোগ না পাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার মতে, সংসদ হল জনগণের কণ্ঠস্বর তুলে ধরার সর্বোচ্চ প্ল্যাটফর্ম। কিন্তু যদি জনগণের সবচেয়ে বড় সমস্যা নিয়েই আলোচনা না হয়, তাহলে সংসদের কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তিনি জোর দিয়ে বলেন, সংসদের প্রতিটি কার্যক্রম জনগণের করের টাকায় পরিচালিত হয়, তাই এখানে জনগণের সমস্যাকে অগ্রাধিকার দেওয়া উচিত। শফিকুর রহমান তার বক্তব্যে কেবল তাত্ত্বিক বা তথ্যভিত্তিক সমালোচনায় সীমাবদ্ধ থাকেননি। তিনি দাবি করেন, মাঠ পর্যায়ে নিজে গিয়ে তিনি সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ লক্ষ্য করেছেন। মানুষ জ্বালানির অভাবে ভোগান্তির শিকার হচ্ছে, যা সরাসরি তাদের জীবিকা ও দৈনন্দিন কর্মকাণ্ডে প্রভাব ফেলছে। তার মতে, এই বাস্তব অভিজ্ঞতা সংসদে উপস্থাপিত তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে সংসদে বলা হচ্ছে দেশে তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবে মানুষ জ্বালানি সংগ্রহ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বৈপরীত্যকে তিনি একটি গুরুতর প্রশাসনিক ও নীতিগত দুর্বলতার ইঙ্গিত হিসাবে দেখছেন। তার ভাষায়, যদি বাস্তবতা ও সরকারি বক্তব্যের মধ্যে এমন ব্যবধান থাকে, তাহলে তা জনবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জ্বালানি সংকটের প্রভাব কতটা বিস্তৃত সেটি তুলে ধরতে গিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করেন। তার দাবি, এই সংকটের কারণে উচ্চ আদালতের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও ভার্চুয়াল কার্যক্রম চালু করতে হয়েছে। এটি তিনি একটি স্পষ্ট প্রমাণ হিসাবে দেখান যে পরিস্থিতি স্বাভাবিক নয়। যদি সত্যিই জ্বালানির কোনো সমস্যা না থাকত, তাহলে এমন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতো না বলে তিনি মন্তব্য করেন। তবে শফিকুর রহমান একতরফাভাবে সরকারকে দোষারোপ করেননি। তিনি স্বীকার করেন যে বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা জ্বালানি সংকটের পেছনে ভূমিকা রাখতে পারে। কিন্তু তার মূল বক্তব্য হল, এই সংকট মোকাবিলায় একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ প্রয়োজন। বিরোধী দল হিসাবেও তারা সমাধানের অংশ হতে চায়, মতামত দিতে চায় এবং গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। তিনি প্রশ্ন তোলেন, যদি সব সিদ্ধান্ত কেবল সরকারি দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে অন্যান্য জনপ্রতিনিধিরা কিভাবে তাদের দায়িত্ব পালন করবেন? সংসদীয় গণতন্ত্রের মূল শক্তিই হল বহুমতের উপস্থিতি এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ। সেই প্রক্রিয়া যদি সীমিত হয়ে যায়, তাহলে নীতি নির্ধারণ প্রক্রিয়া দুর্বল হয়ে পড়তে পারে বলে তিনি মনে করেন। তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল অর্থনীতির সঙ্গে জ্বালানি খাতের সরাসরি সম্পর্কের বিষয়টি। তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা মূলত জ্বালানি ও শক্তির ওপর নির্ভরশীল। শিল্প কারখানা, পরিবহন, কৃষি সব ক্ষেত্রেই জ্বালানি অপরিহার্য। ফলে এই খাতে কোনো ধরনের সংকট দেখা দিলে তার প্রভাব পুরো অর্থনীতিতে পড়ে। উৎপাদন কমে যায়, খরচ বেড়ে যায় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়।
এই প্রেক্ষাপটে তিনি স্পিকারের প্রতি আহ্বান জানান যে বিষয়টি যেন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। তিনি চান সংসদ নেতার উপস্থিতিতে এই ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হোক এবং পর্যাপ্ত সময় বরাদ্দ করা হোক। তার মতে দায়সারাভাবে আলোচনা শেষ করে দিলে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং একটি গভীর, তথ্যভিত্তিক এবং অংশগ্রহণমূলক আলোচনা প্রয়োজন, যেখানে সব পক্ষ তাদের মতামত তুলে ধরতে পারবে। সবশেষে বলা যায়, ড. শফিকুর রহমানের বক্তব্য কেবল একটি রাজনৈতিক সমালোচনা নয়, বরং একটি বৃহত্তর নীতিগত প্রশ্ন উত্থাপন করে। সেটি হল, সংসদ কতটা কার্যকরভাবে জনগণের সমস্যাকে প্রতিফলিত করতে পারছে এবং একটি সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য ও সমন্বয় কতটা জরুরি। জ্বালানি সংকটের মতো একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এখন সময়ের দাবি।